কাজ শেষ হয়ে অনেক 2 মাস হয় নাই, 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার শক্তি দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ, আইনি জটিলতাকে দুষলেন স্থানীয় সরকার মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এখন এইটা কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল শুরু 15 দিনের অভিযান। এবং বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত। আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারী সহ 4 জন নিহত। বনানীর ভয়াবহ আগুনের ক্ষত শুকাতে না শুকাতেই আবারও পুড়ল গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেট। দ্বিতীয়বারের মতো আগুনে সহায় সম্বল সব হারিয়ে চলছে মার্কেটের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আহাজারি আর বিলাপ। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন সরকার। দিল্লি দিলে সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয়ে অনেক 2 মাস হয় নাই, 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। ঘাম, শ্রম আর ভালোবাসায় তিলে তিলে গড়ে তোলা উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা এ ব্যবসায়ী। দুর্ভাগ্যের আগুন পুড়িয়েছে স্বপ্ন, কেড়ে নিয়েছে মুখের আহার। সবটুকু সঞ্চয় হারিয়ে প্রলাপই যেন এখন অবলম্বন। তাই তো অপলক দৃষ্টিতে শুধুই তাকিয়ে থাকা অজানা ভবিষ্যতের দিকে। আগে একবার পড়ছে, আবার আর কি করব। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ধার দেনা করা শুরু করছি, এখন আর কিছুটা রইল না, এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। শুক্রবার দিনগত রাতে ব্যবসায়ীরা দোকানের ঝাঁপি বন্ধ করেন পরবর্তী ভোরে নতুন আশায়। ভোর হয়েছে ঠিকই, তবে ততক্ষণে স্বপ্নের সূর্য ডুবেছে এখানকার ব্যবসায়ীদের। সব পুড়েছে, আমরা লোনই দেব না, আমাদের সংসার চালাবো না, আমরা দোকান পাটাপাট করে তুলবো। সরকার যেন আমাদের উপরে ভালো নজর রাখে, সে যেন প্রত্যেকটা দোকানদারকে কিছু হেল্প করে, যার কারণে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি। মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে কারো ঋণ করে অথবা জীবনের সর্বস্ব দিয়ে গড়ে তোলা রুজিরুটির ব্যবসা প্রতিষ্ঠান। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এখন প্রয়োজন সহযোগিতার। এই পোড়া আলুর মতোই এখানকার ব্যবসায়ীদের পুড়েছে ভাগ্য। 2017 সালের প্রথম দিকে আগুন লাগার পরে 2 বছরের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল গুলশান ডিএনসিসি মার্কেটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ন্যূনতম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তবে কি এভাবেই প্রতিটি মার্কেটে, প্রতিটি ভবনে অব্যবস্থাপনার কারণে আগুন লাগতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভোর 5:30টার দিকে সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সেনা, বিমান ও নৌবাহিনীর 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই কাঁচা বাজার সহ মার্কেটের একাংশ। শনিবার সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় গুলশানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। কারণ রাত থেকে আসার পর ফ্রিজে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সিকিউরিটি বলতেছে আগুন। যখনই আগুন, আমি তো দিশারা হয়ে গেছি যে আমি দোকান খুলবো না পালাবো। সকালবেলা আইসা দেখি 4 পাশে আগুন, মাঝখানে কয়েকটা দোকান বাকি, আর যে পারতেছে সবাই মাল সরাইতেছে।
পুড়ে ছাই হয়ে গেছে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার, পুড়েছে পাকা মার্কেটের একাংশ। পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে, আগুন দপ দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। সমস্যা পানি অল্প পানি দিতেছে, হঠাৎ বন্ধ হয়ে যায়। 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে। পানি নিয়ে কি করবো? সিলভার তেলের লাইন আনছে, একটা লাইন এই লাইনটাই পানি আইতেছে বেশি করে, অন্যান্য কোনো লাইনগুলো আইতেছে না। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরকারির দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 2.5 ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এই এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য। ওনার সাথে কথা বলে ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করবো। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ডিএনসিসি মার্কেটে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজু, আগুন নিভে গেলেও আসলে এই যে এখানকার যে ডিসিসি মার্কেটের যে কাঁচা বাজারের যে ব্যবসায়ী, তাদের কিন্তু যে ক্ষত, সেই ক্ষত কিন্তু এখনও দগদগে। কারণ কয়েক ঘন্টায় আগেই কিন্তু আসলে গতকালকেও তারা এই মার্কেটের যারা গতকালকেও তাদের দোকানটি বন্ধ করে গিয়েছিলেন, সকালে সূর্য ওঠার আগেই কিন্তু তারা আসলে সেই নিঃস্ব হয়ে গেছেন বলতে গেলে। বিশেষ করে এখানে কিন্তু যে ব্যবসায়ীরা আছে, কারো কারো দেখেছি আমরা একাধিক দোকান রয়েছে, আবার কারো কারো দেখছি তারও বেশি দোকান রয়েছে, যে কারণে আসলে মানুষগুলো যখন সব হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখছি দুপুরের পরের থেকে যে তাদের যখন ওখানে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তারা আসলে ওই পাশে যারা সবজি মার্কেট, আসলে যে কাঁচা বাজার যে সবজিগুলো, তারা আসলে তেমন কিছু ওখান থেকে এই ধ্বংসস্তূপ থেকে আসলে তেমন কিছু বের করতে পারেনি। তবে এই পাশটায় যদি কিছু প্রকারিজের দোকান ছিল, তারা কিন্তু আসলে খুঁজে ফিরে বলতে গেলে টোকায় নিয়ে আসলে কুড়িয়ে নিয়ে তারা আসলে বের করতে পেরেছেন তাদের কিছু সরঞ্জামাদি বা যে প্রকারিজের যে বিভিন্ন তৈজসপত্রগুলো যেগুলো থাকে সেগুলো। এবং বিকেল থেকে আমরা দেখছি এখানে কিন্তু সেগুলো এনে জড়ো করে তারা আসলে বিক্রি করছে। ঠিক বিক্রি করছে ওভাবে বললেও হবে না, জাস্ট নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছে। কারণ পোড়ার পরে আসলে অ্যালুমিনিয়াম বা স্টিলের জিনিসপত্র কিছু কিছু আমরা দেখেছি যে কিছুটা হলেও আসলে ব্যবহারযোগ্য, ঠিক ওভাবে বলা যায় না, কারণ পুড়ে তো দাগ সৃষ্টি হয়েছে স্টিলের জিনিসগুলো। তারপরও তারা আসলে নামমাত্র দেওয়ার কারণে আমরা দেখেছি আশেপাশের লোকজন এসে ভিড় করছে, কেউ কেউ দেখতেও আসছেন, কেউ কেউ এসে যদি কোনোটি তারা ব্যবহারের উপযোগী মনে করছেন, সেগুলো আসলে তারা যে দাম বলছেন সেই দামই আসলে এখানে ব্যবসায়ীরা দিয়ে যাচ্ছেন। এবং ব্যবসায়ীরা আসলে তারা দাবি করছে ঠিক যেমনটি আমরা দেখেছিলাম 2017 সালে এই মার্কেটে যেমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তখনও কিন্তু এই একই অবস্থা দেখেছিলাম। যদিও তখনের ভয়াবহতা আরও বেশি ছিল, তখন আরও এই ডিসিসি মার্কেটের এই ভিতর অংশও কিন্তু পুড়ে গিয়েছিল। তখনও দেখেছিলাম এখানে এভাবেই সেই নামমাত্র মূল্যে অনেক জিনিসপত্র বিক্রি হতে। সেই একই অবস্থা কিন্তু 2 বছর পরে ঘুরে ফিরে আবারও এসেছে। তো এই ধরনের পরিস্থিতি যেন না হয়, কর্তৃপক্ষ যেন সজাগ হয় এবং তাদের যেন আসলে এই ক্ষতির পুষিয়ে নিতে পারে এমন কোনো ব্যবস্থা, শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল ডিসিসি মার্কেট থেকে রাজু আমার কাছ থেকে এখনকার মতো। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের সবশেষ খবর সম্পর্কে। সন্ধ্যার সময় আরও থাকছে। চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট গ্রহণ কাল, 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। দুই বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবারও আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3 জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, ঠিক তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। রাশেদ বাপি রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 1.5 শতাধিক দোকানঘর।
এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবার উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ। আমরা আজকে পথের ভিখারি। জুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই। যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো একটা জীবনের রুটি রুজির ব্যাপার। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিরও মামলা বা বিচার আমরা করতে পারি না। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযজ্ঞই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের ফায়ার এক্সিট সংকীর্ণ এবং কোনো কোনো তলায় ব্যবহার উপযোগী ছিল না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। দুর্ঘটনার সময় যারা ভবনটির 8, 9 ও 10 তলায় ছিলেন আগামীকাল তাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত একজন আজ চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে। পোড়া অবকাঠামোর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে বনানীর এফআর টাওয়ার। শনিবার সকাল 10:30টার দিকে আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6 সদস্যের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 9 সদস্যের দল। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলের প্রধান জানান ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে 8, 9, 10 এই 3 তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলার যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত দল রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ভুক্তভোগীদের এফআর টাওয়ারের পাশের পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করব। বনানীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় ফৌজদারি মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে পুরান ঢাকার চকবাজার এলাকায় সড়কে একমুখী যান চলাচলের উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। বনানী এফআর টাওয়ারে আগুন লাগার বিষয়ে ফৌজদারি মামলা রুজু হয়েছে এবং এখানে যারা দায়ী, যাদের অবহেলা ছিল, সতর্কতা নেয়নি অথবা অবহেলার কারণে অগ্নি হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের আইন আমলে নিয়ে আসা হবে। সে যতই প্রভাবশালী হোক, যদি তদন্তে আসে যে তার অবহেলার কারণে আগুন লেগেছে, এতগুলো প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা পৃথিবীতে আগুনের ঝুঁকির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, আর দেশে সবচেয়ে ঝুঁকিতে ঢাকার বাসিন্দারা। অথচ রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাও। এসব নিশ্চিতে ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
2018 সালে সারা দেশে 8,461টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে 2,088টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্প কারখানায় 1,131টি অগ্নিকাণ্ডের 526টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায় গত এক দশকে 16,000 অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে 159 জন। অথচ 2018তেই ঢাকায় মৃতের সংখ্যা 121 জন। এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং 5-7 বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগতে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকতে হবে। আগুন লাগলে যেন ফায়ারের যারা লোক তারা গিয়ে যেন ফায়ার ফাইটিংয়ের জন্য লিফটে ইউজ করতে পারে। এই দুইটা জিনিস নাই কারো, সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, তবে হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত বাধ্যতামূলক। যে কোনো বিল্ডিংয়ের ফায়ারের জন্য মডিফিকেশন সম্ভব, যদি গভর্নমেন্ট ইম্পোজ করতে চায় অবশ্যই সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন শহরের সব ভবন দ্রুত যাচাই করে নকশা অনুযায়ী যথাযথ ফায়ার এক্সিট এবং প্রয়োজনীয় পানি ও অগ্নি নিরোধের ব্যবস্থাপনা নিশ্চিতে বাধ্য করতে হবে মালিকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে আগামীকাল থেকে 15 দিন অভিযান চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম। আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান 1 নম্বর ডিএনসিসি মার্কেট পরিদর্শন করে তিনি একথা জানান। যে স্থাপনাটা কাঁচা বাজার, এখানে কিন্তু পরিকল্পিত ইমারত না, ফলে এখানে বিদ্যুৎ নির্বাপকের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা কিন্তু এখানে রেকর্ডে নেই। আমরা আগামীকাল থেকে পরিকল্পিতভাবে রাজুকের নেতৃত্বে ইন্সপেকশন করব। ঢাকার সকল বহুতল ভবনকে আমরা চিহ্নিত করব কোনটা পরিকল্পনার বাইরে, কোনটায় নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক বা সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কিনা সেগুলো চিহ্নিত করে এর সঙ্গে যারা জড়িত থাকুক, সেটা মালিক, ডেভেলপার, এমনকি রাজুকেরও যদি কোনো কর্মচারী কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং তাদের নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। দেখবেন সংবাদের শেষাংশে। বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান গতরাতে এক অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে বগুড়া শহরের একটি হোটেলে ফিরছিলেন বরেণ্য শিল্পী খুরশিদ আলম। পথে শহরের চারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেন, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় এবং ভোর 5টা পর্যন্ত চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। তার কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসক। জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দিতে 28 মার্চ বগুড়া যান খুরশিদ আলম। নোয়াখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত 3 জন। বিকেলে বেগমগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় মাইজদি থেকে যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশা চৌমুহনী যাচ্ছিল। পথে একলাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত 7 জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ 3 জনের মৃত্যু হয়। পরে আরও 1 জনের মৃত্যু হয়। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। চতুর্থ ধাপে 106টি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম।
ভোটের মাঠে 3 স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে দেশের 16টি জেলার 127টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যেই সহিংসতা সহ নানা কারণে 6টিতে ভোট স্থগিত করা হয়। এ ধাপে চেয়ারম্যান পদে 39 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যার মধ্যে 15 উপজেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থী। 18 বছর বয়সে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসা বাড়িতে 250-রও বেশি চুরি। বাধা পেলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে রামদার মতো ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। চুরি থেকে বাদ যায়নি স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানও। চট্টগ্রামে এই ধরনের একটি কিশোর অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আটকের পর দলের 5 জনই নিজ মুখেই স্বীকার করেছে নানা অপকর্মের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 16 থানার মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে এই কিশোর চোর দলের হাত পড়েনি। প্রথমে টার্গেট নির্ধারণ, তারপর নানা কৌশলে বাসা কিংবা অফিসে প্রবেশ করে চুরি করে নিয়ে আসে মূল্যবান জিনিসপত্র। তবে চুরির টার্গেটের প্রথম দিকে থাকে মোবাইল ফোন ও ল্যাপটপ। একসময় ছোটোখাটো চুরি করলেও গত কয়েক বছর ধরে অন্তত 250 বড় ধরনের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা নিজ-মুখে স্বীকার করে দলের 2 সদস্য। আমার বয়স 18। আমি ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল ঢুকাইতাম, তারপরে এবার থেকে আস্তে আস্তে কি বড় পর্যায়ে হইতেছি, বড় বড় চুরি যেতেছি। তারপরে কি 5 উঠতেছি, অফিস ভাঙতেছি, তালা ভাঙতেছি, তালা ভাঙিয়ে কাজ করতেছি। আমার বয়স এসে 18। আমি প্রায় 200-250 মতো চুরি করছি। তারপরে বিভিন্ন এলাকায় চুরি করছি। 5 চুরি করতাম। তারপরে আমাদের সাথে আরেকজন ছিল, ও জানালা কাটতো। তারপরে ওইখান থেকে ঢুকে তো আমরা মোবাইল টোবাইল নিয়ে আসতাম, আবার জানালা খুলে তারপরে মোবাইল নিতাম, লাঠি দিয়ে মোবাইল নিতাম আমরা। তারপরে এগুলো নিয়ে আমাদের বসকে দিতাম, জুয়েল বস, কামাল বস, ওদেরকে দিতাম আমরা। মাদারবাড়ি সহ আশপাশের এলাকা থেকে আটক হওয়া এ দলের সদস্যদের দাবি, একসময় তাদের সবাই ভাঙারি কুড়ানোর কাজ করলেও পরবর্তীতে বড় ভাইদের ছত্রছায়ায় চুরির সাথে জড়িয়েছে। বয়স 19। আমি মনে করো 100-150 মতো চুরি করছি। ওরা ডাকলে যায় আর না ডাকলে যায় না। ছোট নর্মাল মোবাইল টোবাইলে দেখা দিল মানে চুরি করতাম এই এককালে। এখন মনে করেন আমরা ভালো হয়ে গেছি, ওদের সাথে মানে কি বন্ধুত্ব আছে একটা বিদায়, যেমন মনে করেন আমরা বন্ধু ভাই বেড়াদার। তবে পুলিশের দাবি, মূলত নেশার টাকা জোগাড়ের জন্য এই চক্রের সদস্যরা চুরি করত, আর চুরির কাজে ব্যবহার করে তারা নানা কৌশল। তারা বিভিন্ন সময় 5 দিয়ে উপরে উঠে জানালা খুলে ফেলে। তারা যে কোনো জানালা খুলতে সক্ষম, আর যেখানে লোকজন থাকে না তারা সেখানে কিন্তু গ্রিলটা কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ, মূল্যবান জিনিস, স্বর্ণ এগুলো চুরি করে। তারা পারিবারিক চাহিদা এবং তাদের যে নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। আটককৃত 5 জনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাবলমুরিং, কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মার্কেটের কাজ শেষ হয়নি, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতর সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করা সঙ্গীতে যাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট। পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেননি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী, জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনে নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে কাল শুরু 15 দিনের অভিযান। এবং বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত। আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।